ভয়াবহ যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিল এরদোয়ান। সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের। এবার তৃতীয় প্রজন্মের নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। সিরিয়ায় গুপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন সেনারা। চীনের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে লাদাখে ভারতের শাহজাহান মোতায়েন। তাইওয়ান শান্তিকামী, তবে নিজের সুরক্ষায় সব করতে সক্ষম। মার্কিন হুমকির মুখে তেহরান সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। ক্ষমা চাওয়ার একদিন পরই দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল উত্তর কোরিয়া। আক্রমণ ক্ষমতা প্রদর্শনে নতুন ট্যাঙ্কের মহড়া পাকিস্তান সেনাবাহিনী। দক্ষিণ চীন সাগরে গোপনে ভাসমান নিউক্লিয়ার প্ল্যান্ট বানাচ্ছে বেইজিং। কাশ্মীর সীমান্তে পাক ভারত উত্তেজনা, এক সেনা নিহত। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য জাতিসংঘের সমালোচনা করল ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদে ভারতের আসন দাবি, পাকিস্তানের আপত্তি। শহীদের রক্তের বদলা নেবে আজারবাইজান, প্রেসিডেন্টের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে সহিংসতা, 48% অস্ত্র যুক্তরাষ্ট্রে। এবং সবশেষে থাকছে প্রবাসীদের সৌদি ফেরাতে বিমানের 12 বিশেষ ফ্লাইট। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ এলাকা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সীমান্তে সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সংঘর্ষের সময় আজারবাইজানের কয়েকটি হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। আর্মেনিয়া জানিয়েছে আজারবাইজানের পক্ষ থেকে আকাশপথে ও কামান নিয়ে হামলা চালানো হয়। এরপর তারা মার্শাল ল জারি করে সেনাবাহিনীকে সীমান্তে পাঠানো হয়। আজারবাইজান বলছে হামলার শিকার হওয়ার পর তারা পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে তুরস্ক বলছে আজারবাইজানকে আক্রমণের মাধ্যমে আর্মেনিয়া প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি। আর্মেনিয়া এই অঞ্চলে অস্থিতিশীলতার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেন, তুরস্ক অতীতের মতো এখনো যে কোনো বিপদে আজারবাইজানের ভাইদের সাথে রয়েছে। এদিকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। রবিবার এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাদিজাদে জানিয়েছেন, আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত আছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, উজবেকের সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সামরিক সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। মুখপাত্র বলেন, যুদ্ধবিরতি ও উভয় পক্ষের আলোচনা শুরুর জন্য ইরান নিজেদের সামর্থ্যের মধ্যে সবকিছু করবে। অবিলম্বে উভয় দেশকে সংঘাত বন্ধেও আহ্বান জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবার তৃতীয় প্রজন্মের নৌ স্ট্রাইক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইরান কখনো শক্তি অর্জনের প্রচেষ্টা থামাবে না। নতুন এ ক্ষেপণাস্ত্রের নাম হলো জুলফিকার ই বাসির, যার পাল্লা 700 কিলোমিটার। এর আগে ইরান খালিজ ই ফার্স ও হরমুজ নামে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও নতুন সামরিক অর্জন উন্মোচন করেছে। এর মধ্যে একটি সামরিক রোবট যান রয়েছে, যা সেমি থেকে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। ইরানের সামরিক বাহিনীর স্থল শাখা এসব সাফল্য উন্মোচন করেছে। সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারা অতি গোপন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে খবর বেরিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে ছোড়ার পর প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে না, তবে ব্লেডের মতো উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত করছে এবং গোপনেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা সরকারিভাবে এই ক্ষেপণাস্ত্রকে হেলফায়ার AGM-114R9X নামকরণ করেছে, যাকে
যাকে সংক্ষেপে R9X বলা হয়। কখনো কখনো এই ক্ষেপণাস্ত্রকে ফ্লাইং জিনশু নামে ডাকা হয়। মার্কিন জায়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে এবং গুপ্ত হত্যার জন্য তা ব্যবহার করা হচ্ছে। R9X ক্ষেপণাস্ত্র 100 পাউন্ড ওজনের ওয়ারহেড বহন করে এবং অত্যন্ত দ্রুত গতিতে উড়তে সক্ষম। এতে 6টি ব্লেড থাকে যা নির্দিষ্ট ব্যক্তিকে টুকরো টুকরো করে ফেলে। ভারত চীন বিবাদের মধ্যেই লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ট্যাঙ্ক সাঁজোয়া যান মোতায়েন করেছে ভারত। সাঁজোয়া যান মোতায়েন করার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার লাদাখে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েনের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনারা। এতে দেখা যায় লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের লক্ষ্য করে এসব ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সতর্ক অবস্থায় রয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট জাই ইং ওয়েন বলেছেন তার দেশ শান্তিকামী বলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার কাজে নিবেদিত, তবে নিজের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে সক্ষম। বার্তা সংস্থা এনআই জানায় কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী কেইথ ক্র্যাশ তাইওয়ান সফর করায় চীন রুষ্ট হয়ে যে হুমকি দেয় তারই জবাবে তাইওয়ানি প্রেসিডেন্ট নিজের সুরক্ষা সম্পর্কে পত্র ব্যক্ত করেন। ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর দ্বারা বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি এবং যুক্তরাষ্ট্রের সতর্কতার পরিপ্রেক্ষিতে 2 দিনের সফরে তেহরানে এসেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। শনিবার সকালে তিনি তেহরান পৌঁছান বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল। সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গত জুলাইয়ে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাদেমির তেহরান সফরকালে প্রাপ্ত চুক্তি বাস্তবায়ন সহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরূপ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব দেশের উচিত গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করা। ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন তেহরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সেনা সদস্যদের হাতে নিহত হওয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার মরদেহ উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তবে এ নিয়ে উত্তর কোরিয়ার জলসীমায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোনো রকম অভিযান চালালে পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে সতর্ক করে দিয়েছে কিম জং উন প্রশাসন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার এমনটি জানিয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী অভিযোগ করে যে তাদের দেশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেয় উত্তর কোরিয়ার সেনা সদস্যরা। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার কাছে বিরল ক্ষমা চেয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে ক্ষমা চাওয়ার একদিন পরই এমন হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। VT-4 নামে নতুন ট্যাঙ্কের মহড়া করেছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী এক মহড়ায় VT-4 প্রদর্শন করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ঝিলামের কাছে মহড়ায় VT-4 ট্যাঙ্ক প্রত্যক্ষ করেন। গ্লোবাল টাইমস জানায় এই ট্যাঙ্কের ফ্রন্ট ডিজাইন ফিচার হলো একটি নতুন এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। এই ট্যাঙ্ক শত্রুর গোলাবর্ষণের মুখেও টিকে থাকতে সক্ষম। এটি রুশ সেনাবাহিনীর উৎসের T-90 ট্যাঙ্কের সমমানের। ভারতীয় বিমান বাহিনীর T-90 ট্যাঙ্কের মতো VT-4 এর আছে 125 mm কামান। এটিও প্রচলিত ট্যাঙ্কের মতো গুলিবর্ষণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। মহড়ায় দেখা যায় এটির টারেট রিমোট উইপন সিস্টেমে সজ্জিত। এর মানে হলো এটি দূর নিয়ন্ত্রিত এবং পদাতিত বাহিনী ও অন্যান্য হালকা টার্গেটের বিরুদ্ধে সফল। ফের বিতর্ক শুরু দক্ষিণ চীন সাগরে। এবার চীনের ঘোষণা ওই বিতর্কিত অংশে ভাসমান নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করবে তারা। বেইজিং এর দাবি উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এই নিউক্লিয়ার প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দেশের 5 বছরের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে এই প্রজেক্টরে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে চলছে গবেষণা। সূত্রের খবর, চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন CNNC অন্তত 20টি ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করবে। কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আজাদ কাশ্মীরের কোটকাটিয়া এলাকায় হামলা চালিয়েছে। এর ফলে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এর ফলে ভারতের চেকপোস্টগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে
কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটল। করোনা ভাইরাস মোকাবেলা করা সহ আন্তর্জাতিক বহু সমস্যার সমাধান এবং ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা সহ আরও বেশ কিছু নিষেধাজ্ঞা নবায়নে ব্যর্থ হওয়ার পর মার্কিন কর্মকর্তারা এ ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিশ্বকে আরও নিরাপদ করে তুলতে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য জাতিসংঘকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, জাতিসংঘের উচিত ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনার পরিবর্তে এই সঙ্গে বিশাল অঙ্কের অর্থ দেওয়া এবং বিশ্বের করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার ভারতের দাবিতে আপত্তি জানিয়েছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদ জানায়, স্পর্শকাতর সিদ্ধান্ত গ্রহণে গঠিত কমিটিতে ভারতের মতো ফ্যাসিবাদী রাষ্ট্রের কোনো জায়গা নেই। ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে বার্ষিক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য জোর দাবি জানান। আজারবাইজানকে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদের আফসোস করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিক থেকে ভারী গোলাবারুদ সহ নানা ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে, কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন। আজারবাইজান শহীদদের রক্তের বদলা নেবে। রোববার আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরিপ্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি সিআইপির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গত 5 বছরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি ও সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন সহ বিভিন্ন দেশ। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করা হয় যুক্তরাষ্ট্র থেকে। মোট অস্ত্রের 48% দেশটি থেকে সরবরাহ করা হয়ে থাকে। এরপরে রয়েছে রাশিয়া, তারা মধ্যপ্রাচ্যে বিক্রি হওয়া মোট অস্ত্রের 17% সরবরাহ করে। তালিকার পরের অবস্থানগুলোতে যথাক্রমে ফ্রান্স 11%, জার্মানি 5%, যুক্তরাজ্য 5%, ইতালি 3% এবং চীন 2%। এদিকে অস্ত্র ক্রয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছে ক্ষমতাধর রাষ্ট্র সৌদি আরব। তারা মধ্যপ্রাচ্যের মোট অস্ত্রের 48% কিনে থাকে। এছাড়া মিশর 14%, আলজেরিয়া 10%, সংযুক্ত আরব আমিরাত 9%, ইরাক 8%, কাতার 8%, ইসরায়েল 5% এবং তুরস্ক 4% অস্ত্র ক্রয় করে থাকে। বাংলাদেশে এসে আটকা পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে 12টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার সন্ধ্যায় ফ্লাইটগুলো নিশ্চিত করেছে সংস্থাটি। বিমান কর্তৃপক্ষ জানায়, গত 16 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত যেসব প্রবাসী দেশে এসে আর ফিরে যেতে পারেনি তাদের জন্য বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর মধ্যে 5টি জেদ্দা, 4টি রিয়াদ ও 3টি দাম্মামে যাবে। এর বাইরে আগামী 1 অক্টোবর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট সপ্তাহে 8টি চলবে।